কৈশোরের প্রথম প্রেমটা মনে আছে কি? যাই বলুন, জীবনে যত প্রেমই আসুক, কৈশোরের সেই প্রথম প্রেমটাকে কিন্তু ভোলা যায় না। কি, তাই না? নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা একটি অসাধারণ মিষ্টি প্রেমের গল্প, কেষ্টনগরের পুতুল। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। ওর সঙ্গে প্রথম দেখা লাট্টুদের পুকুর পাড়ে জামতলায়। সময়টা দুপুর। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে, থমথম করছে চারিদিক, যেন এক্ষুনি ঝড় উঠবে। ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়াও অসম্ভব না, সেটাই সম্ভব। তাই আশা করছিলাম ওপরের দিকে মুখ করে সবুজ, লাল এবং কালো জামের ছড়াগুলো দেখতে দেখতে নিজের মনেই বললাম, জল হাওয়া ভালো, যত বেশি জল হবে তত তাড়াতাড়ি জাম পাকবে। কাঁচা আধ কাঁচা লালচে জামগুলো রাতারাতি কালো হয়ে গিয়ে গাছটাও মেঘলা আকাশের মতো থমথম করবে কল্পনা করেছিলাম। তা হলেও ওপরের ডালগুলোতে কালো ছড়ার কিছু অভাব ছিল না, কিন্তু গাছে উঠবো কেমন করে? বস্তুত লাট্টুদের সেই গাছটার মতো অত বড় জাম গাছ সারা টালিগঞ্জে সেদিন ছিল কিনা আমাদের জানা ছিল না। কিন্তু তাহলে হবে কি? গাছের অর্ধেকটা কাণ্ড ঘিরে কাঁটালতার জঙ্গল, কার সাধ্য আছে ওঠে? কাজেই গাছের সব জাম পাকলেও আমাদের কাছে সেগুলো আঙুর ফল টক হয়ে ঝুলত। মুখের ভিতর আঙুল ঢুকিয়ে ওপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকতো না। তবে এটা সত্যি, পাখিরা ঠুকরে ঠুকরে কিছু কিছু জাম নিচে ফেলতো। পাকা টুকটুকে ফলগুলো মাটিতে পড়ে থেতলে যেত, ফেটে যেত একেবারে। তাই কুড়িয়ে খাওয়ার আনন্দ কি কম ছিল? হ্যাঁ, সেদিন দুপুরটাও বড় বেশি থমথম করছিল। গাছের পাতাটা পর্যন্ত নড়ছে না। একটু আগে কোথায় যেন একটা ডাহুক খুব খানিকটা ডেকে চুপ করে গেছে। চারিদিক চুপচাপ। অত বড় গাছের তলায় দাঁড়িয়ে একলা আমার কেমন ভয় ভয় করছিল। সঙ্গীদের ইচ্ছে করেই ডাকিনি, কেননা তাহলে কুড়োনো জামে ওরাও ভাগ বসাবে। তাই চুপটি করে একটা গাছ তলায় চলে গিয়েছি। কিন্তু বরাত খারাপ ছিল আমার। ওপরের গাছের ডালে না ছিল একটা কাক, না ছিল বুলবুলি। যেন ঝড় উঠবে ভয় পেয়ে সব বাসায় উঠে গিয়ে বাচ্চা আগলে বসে আছে। নিচে আঁতি পাতি করে খোঁজা হলো, ঘাস উল্টে পাল্টে দেখা হলো, একটা ফাটা কি থ্যাতলানো জামও চোখে পড়ল না। বুঝলাম আগে এসে কেউ সব কুড়িয়ে নিয়ে গেছে। আমার জন্য একটা আধ পাকা কি আধ খাওয়া জাম কেউ রেখে যায়নি। অগত্যা এখন ভরসা ওপরের দিকে তাকিয়ে ভাবছিলাম, যদি ঝড় ওঠে, হাওয়ার দাপাদাপিতে ডালপালা নড়ে চড়ে উঠলে দু চারটে জাম টুপটাপ মাটিতে পড়বে। কিন্তু তার নিশ্চয়তা কি? ঝড়ের পর কতদিন গাছতলায় এসে দেখেছি সবুজ লালচে সব জামের ছড়া নিয়ে কিছু ডালপালা ভেঙে মাটিতে পড়ে আছে। কালো জামগুলো আগের মতোই আকাশে ঝুলছে, আর আমাদের মুখের দিকে তাকিয়ে যেন মিটমিট করে হাসছে। যেন ঝড়ের ছিটে ফোঁটা ওদের গায়ে লাগেনি, বা লাগলেও ওদের খসাতে পারেনি। তাই দামাল বাতাস রাগ করে কাঁচা কচি সবুজ সব ছড়াগুলোকে দুমড়ে মুচড়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। দাঁড়িয়ে ভাবছি শেষ অস্ত্র ঢিল, কিন্তু অত উঁচুতে কালো ছড়াগুলো ঝুলছিল যে ঢিল ছুঁড়ে তাদের ঘায়েল করা শক্ত হবে। হয়েছেও। ঢিল ছোড়ার বিদ্যায় আমি লাট্টু বা মতিদের মতন মোটেই দক্ষ ছিলাম না।
কি করব, কি করা যায় ভাবতে ভাবতেই মাথার উপর একজোড়া কালো ফড়িংয়ের নাচানাচি দেখছিলাম। একসঙ্গে দুটো নাচছে, একটা আর একটার ঘাড় কামড়ে পিঠে চেপেছে, আর সেই অবস্থায় উড়ে উড়ে খেলছে। বেশ লাগছিল দেখতে। অত মিশমিশে কালো রঙের ফড়িং এর আগে আমার চোখে পড়েনি। আমাদের ওদিকটায় ছিল লাল আর হলদে রঙের ফড়িংয়ের রাজত্ব। খয়েরি রঙের একটা দুটো দেখা যেত, কিন্তু এমন চমৎকার কুচকুচে কালো ফড়িং! হাঁ করে তাকিয়ে ওদের সুখের নাচন দেখছিলাম, আর ভাবছিলাম কোন দেশ থেকে দুটিতে উড়ে এলো কে জানে। আদর করে যে একটা আর একটার মাথা কামড়াচ্ছে এবং কামড় খেয়ে সুখ পাচ্ছে, বুঝে ফেলে আমিও ভারী আমোদ পাচ্ছিলাম। ভিতরে এক ধরনের উত্তেজনা অনুভব করছিলাম। কপালটা ঘামছিল, কান দুটো গরম হয়ে উঠেছে মনে হচ্ছিল। অবশ্য জায়গাটা অত নির্জন ছিল বলেই, আর দিনটা এমন মেঘে মেঘে থমথম করছিল বলেই জোড়া ফড়িং দেখে আমার এই অবস্থা হয়েছিল। তার আগে খেলার মাঠে কি স্কুলে যাবার রাস্তায় লাট্টু মতিদের সঙ্গে বেড়াতে গিয়ে 100 জোড়া ফড়িং চোখে পড়লেও অত মনোযোগ দিয়ে কোনোটাকেই দেখিনি। তারপর মনে হয়েছে কেবল নির্জন জায়গা বা মেঘলা বিষণ্ণ দুপুর বলে না কালো ফড়িং দুটোর গায়ে গড়ন আমাকে এমন উত্তেজিত মুগ্ধ করে তুলেছিল। লাল বা হলদে ফড়িংগুলোর মতো পেট মোটা বেটে নয়, লম্বা, বেশ লম্বা। পাখার তুলনায় শরীরটা ও লেজের দিকটা কত সরু ছিমছাম, চামেলি ফুলের ডাটের মতোই চিকন সুন্দর। পুরুষ ও নারীর শরীরের গড়ন কেমন হলে দেখতে ভালো লাগে বুঝতে পারার বয়স তখন আমার হয়েছিল। তা সেই শরীর পোকামাকড়েরই হোক, কি পাখির হোক, কি মানুষের। শরীরের দিকে তাকিয়ে থাকা আর মনে মনে তার সমালোচনা করা 15 বছরের ছেলের অতটা করা উচিত নয় যদিও, কিন্তু আমি করতাম, দেখতামও। তাই অত মনোযোগ দিয়ে সুন্দর শরীরের পতঙ্গ দুটোকে দেখছিলাম। এমন সময় হঠাৎ খেয়াল হলো পিছনে এসে কে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমার মতনই অবাক হয়ে কালো ফড়িং দুটোকে দেখছে। ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বার অবাক হলাম। কেবল অবাক না, অস্ফুট গলায় ও করে উঠলাম। অবাক হয়ে তো বটেই, ভয় পেয়ে মানুষ তা করে, আবার খুশি হলেও করে। তা 14-15 বছর বয়স হবে। সাদা ধপধপে একটা শার্টিনের ফ্রক গায়ে, খালি পা, মাথার পিছনে বেনিটা দুভাগ করে এমনভাবে ঘুরিয়ে বাঁধা হয়েছে যে দেখে মনে হচ্ছিল ওর ফর্সা ছোট্ট দুকানের পেছনে আরও দুটো কান আছে। কালো রঙের বেশ বড় বড় মোটা মোটা দুটো কান। কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম ওর চোখের পালক দেখে। অত লম্বা পালকের চোখের মেয়ে আমি আর কখনো দেখিনি। তুমি কোথায় থাকো? প্রশ্ন করলাম। ও উত্তর দিল না, চোখের পাতা নামিয়ে মাটির দিকে তাকালো। তারপর লক্ষ্য করলাম ও আমার হাঁটু অব্দি ধুলো ভর্তি পা দুটো দেখছে, ময়লা হাফ প্যান্টটা দেখছে, বোতাম খসা হাফ শার্টটার দিকেও এক নজর তাকাতে ইতস্তত করল না। দেখলাম ফর্সা নাকের ডগা কুঁচকে পরে মুখ ঘুরিয়ে ও অন্যদিকে তাকিয়ে আছে। অপমান নয় কি? আমার কথারই উত্তর দিতে গ্রাহ্য নেই। তারপর তারপর আবার আমার ময়লা বেশভূষা হাত পা দেখে নাক কুঁচকোনো। এটা আপনারা সবাই জানেন যে 14-15 বছর বয়সের একটি ছেলের চেয়ে একটি মেয়ে অনেক বেশি ফিটফাট মাজা কষা থাকে। আমার আঙুলের প্রত্যেকটা নখ বড় ও ময়লায় ভর্তি। ওর নখ বড় হবে কি, এমন পাতলা, এমন পালিশ, এমন ঝকঝকে হয়ে প্রত্যেকটা আঙুলের মাথায় বসে আছে যে মনে হচ্ছিল সেগুলোর আলাদা কোনো অস্তিত্বই নেই। যদি থাকেও সেগুলো নখ না দামি কোনো পাথর সেটা বোঝা দায়। বাঁ হাতের একটা নখ শুধু রং করা,
হ্যাঁ, হাতের আঙুল, হাঁটু, পা, পায়ের পাতা, গোড়ালি সবই ওর পরিচ্ছন্ন। ভাবলাম দামি পাথর না হলেও সেগুলো দামি চামড়ায় মোড়া, অনেক বেশি আদুরে মাংস। তেমনি ওর শার্টিনের ফ্রক, যেন এইমাত্র বাক্স থেকে বার করে গায়ে চড়িয়ে এসেছে। অথচ ভাবলাম খোঁজ নিলে দেখা যাবে ফ্রকটা এক নাগাড়ে 3 দিন পরে ঘুরছে। আরো 7 দিন পরলেও ওটা ময়লা হবে না। আর আমার আমার মতি, লাট্টুর এবেলার জামা প্যান্ট ও বেলায় যা চেহারা ধরে তাকানো যায় না। কিন্তু ওর হাত, পা, জামা, চুল যেমন সব সময় নতুন হয়ে আছে। বাড়িতে গিয়ে দেখুন, পড়ার বই, খাতা, পেন্সিল, রবার, ইনস্ট্রুমেন্ট বাক্সটা পর্যন্ত নতুন চেহারা নিয়েই সেই জানুয়ারি থেকে আজ জুলাই পর্যন্ত চলছে। হ্যাঁ, একই রকম আছে। না একটু ছেঁড়া, না একটু ফাটা, না কালির দাগ, না একটু আঁচড়, না কিছু ভাঙাচোরা ফাটাফুটি। মেয়েগুলো এমন সাংঘাতিক সাবধানী, এমন আশ্চর্য রকম হুঁশিয়ার হয়ে আছে সব সময়। কিন্তু আমাকে দেখে ওর এভাবে নাক সিটকানো সহ্য হচ্ছিল না। হুম, একটু দূরেই সরে গেল। সরে গিয়ে থুতনিটা আকাশের দিকে তুলে দিয়ে পাকা জামের ছড়াগুলো দেখছে। মনে মনে ভাবলাম, সেগুড়ে বালি, আমি এমন ডান পিঠে একটা পুরুষ ছেলে গাছে উঠতে পারছি না, আর তুমি তো কোন ছাড়। অত নরম তুলতুলে হাত দিয়ে ঢিল ছোড়ার আশাও তুমি করো না। পাখি পাখি এসে ঠুকরে নিচে ফেলবে আর তুমি কুড়োবে। দেখো না, দেখো, থমথমে আকাশ দেখে সব পাখি পালিয়েছে। ফড়িং জোড়াটা তখন নাচতে নাচতে কোন দিকে যে সরে গেছে। ডাহুকটা সেই যে চুপ করেছে, আর ডাকবার নাম নেই। আকাশ আরো কালো হয়ে গেল। গাছের পাতাগুলো যেন আরো বেশি ভয় পেয়ে চুপ করে আছে। আমি সরে গিয়ে ঠিক ওর পিছনে দাঁড়ালাম। চুলের মিষ্টি গন্ধটা এবার নাকে ঢুকছিল। তুমি কোথায় থাকো? প্রশ্ন করলাম। উত্তর নেই। এমনকি ঘাড়টা একটু ফেরাবে তাও না। থুতনি নামিয়ে পায়ের নিচের দিকে ঘাস দেখল। তারপর দামি চামড়ায় মোড়া আদুরে নরম মাংস জমানো পা দুটো দিয়ে আস্তে আস্তে ঘাস মারিয়ে আর একটু দূরে সরে গেল এবং আমার দিকে সম্পূর্ণ পিছন ফিরে দাঁড়িয়ে কালো জাম দেখতে লাগলো। বটে, তোমার এত অহংকার, মনে মনে বললাম আর দাঁতে দাঁত ঘষলাম। ইচ্ছে করছিল কালো কানের মতো বেনির প্যাচ দুটো একটা হ্যাঁচকা টান মেরে খুলে ফেলি, কিন্তু কিছুই করা হলো না। চিন্তা করছিলাম কোথা থেকে এলো, কাদের বাড়িতে এলো। সামারের ছুটিতে অবশ্য রাজ্যের মেয়ে টালিগঞ্জে মাসির বাড়ি, পিসির বাড়ি, জেঠু কি কাকুর বাড়ি বেড়াতে আসে। কেউ এবেলা এসে ওবেলা চলে গেছে, কেউ আবার দিন 4-5, হয়তো 15 দিনই কাটিয়ে যাচ্ছে। মতিদের বাড়িতে মতির 3 খুড়তুতো বোন এসেছে, মিনা, বিনা আর ঝর্ণা। আমার শুধু দেখা না, রীতিমতো আলাপ করা হয়ে গেছে ওদের সাথে। লাট্টুর এক মামাতো বোন এসেছে, কাজল। কি মিশুকে, কি মিষ্টি কথা বলে লোকের সঙ্গে। আর গুর্খাদের বাড়িতে সেদিন ও রাঙামাসি চমচম এসে 4 দিন থেকে গেল। সকলের সঙ্গে কথা, হাসি খুশি, মেলামেশা। বরং চমচম ওর চেয়ে দেখতে ভালো। এই মেয়ে একটু বেশি লম্বা, চমচম কিছুটা খাটো, কিন্তু তাহলেও অহংকারের ছিটে ফোটাও তো ছিল না গুর্খার বানপুরের রাঙামাসি। যাবার সময় ওর পড়া একটা ডিটেকটিভ বই পর্যন্ত আমাকে দিয়ে গেল, একেবারে দান করে গেল। হোক না পুরনো বই, তবু তো একটা উপহার। আমি ওকে দিয়ে বইয়ের টাইটেল পেজে আমার নামও লিখিয়ে রেখেছি। আর কি, আর কোন মেয়ে এবার সামারের ছুটিতে আমাদের পাড়ায় বেড়াতে এলো? ভাবতে ভাবতে সন্তোষের মেজদির ডায়না, পিন্টুর কাকিমার ছোট বোন রেখা, গোবিন্দর কাকার 2 মেয়ে রুন্টি ঝুন্টির মুখ চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এই মেয়েটা কি, কোথাকার, কি নাম?
যত ভাবছি তত রাগ বাড়ছে আমার, আর মাথাও গরম হচ্ছে। মেয়েটা বোবা নাকি? কিন্তু বোবা মেয়ের চোখ এমন চকচক করে না তো, আর এত ঘৃণাও ঝরে না সেই চোখ থেকে। বরং বোকা বোকা চোখ মেলে ওরা চেয়ে থাকে। আমি আবার ওর পিছনে গিয়ে দাঁড়াই। চুলের মিষ্টি গন্ধ নাকে লাগে। চৌকোন গলার ফ্রকটার দিকে চেয়ে থাকি, যেন ফ্রক থেকেও একটা মিষ্টি গন্ধ নাকে উঠে আসছিল। তোমার নাম কি? উত্তর নেই। থুতনি নামিয়ে ও কেবল দেখে। আমার রাগের ডিগ্রি কতটা চড়েছিল কল্পনা করতে পারেন? এই মেয়ে। নিরুত্তর। যেন সরে যেতে আবারও ও পার বাড়িয়েছে। ইচ্ছে করছিল এবার একটা ধাক্কা দিয়ে জলে ফেলেই দিই, কেননা সরে যেতে যেতে আমরা প্রায় দিঘির ধারের কাছে গিয়ে দাঁড়িয়েছি। লম্বা ঘাস শেষ হয়ে কালো জল টলটল করছে। কিন্তু ধাক্কা দেবার আগেই সরসর একটা শব্দ হলো। একটু সময় গাছের পাতাগুলো নড়ে চড়ে উঠল, ঘাসের শীষগুলো দুলে উঠল। তারপর যে কে সেই। বুঝলাম আর ঝড় উঠবে না, ওই পর্যন্তই। হাওয়ায় কালো মেঘগুলোকে আকাশের এ মাথা থেকে ও মাথায় ভাসিয়ে নিয়ে চলল, এবং অত ওপরের হাওয়ায় যে আর পাকা জাম গাছ থেকে খসে পড়ছে না, আমার মতো সেও তা বুঝতে পারল। বুঝে এবার আর জাম গাছে নয়, জলের দিকে চেয়ে রইল। আর আমি হাঁ করে তাকিয়ে দেখছিলাম ওর পা, পিঠ, ঘাড়, গলা, চুল। আশ্চর্য, ঝড় উঠল না। আর সেই সঙ্গে যেন আমারও রাগটা পড়ে গিয়েছিল, কেননা আশা ছিল ঝড়ের বাড়িতে যদি কিছু জামটাম মাটিতে পড়ে আমি সব কুড়িয়ে নেব। নিশ্চয়ই তখন মেয়েটাও হাত বাড়াবে। আর তখন মনে মনে ঠিক করে রেখেছিলাম, হয় ওর হাত কামড়ে দেব, নয়তো বেনি টেনে খুলে ফেলে গায়ের ঝাল মেটাবো। কিন্তু সেসব কিছুই হলো না। ঝড়ও এলো না, দেখে রাগটাও যেন পড়ে গেল। তেমনি বুকের ভিতরটা কিরকম যেন একটা যন্ত্রণা অনুভব করতে লাগলাম। কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হলো পা দুটো অবশ হয়ে আসছে, হাতেও জোর নেই। এই, তুমি কি কথা বলবে না? বললাম, কিন্তু গলার স্বরে তেমন জোর ছিল না। এই শোনো। ফের ডাকলাম। এবারে ও কথা বলল। বলার ইচ্ছা নেই এমন ভাব দেখিয়ে আস্তে আস্তে পা ফেলে ঘাস মারিয়ে একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ালো। লাট্টুদের দুটো রাজহাঁস ছিল, সারা দিন দিঘির জলে ভেসে বেড়াতো। মাঝে মাঝে জল ছেড়ে তীরে উঠে চুপচাপ বসে দুটিতে বিশ্রাম করত। এখনো তাই করছিল। একটা আর একটার পিঠে ঠোকরাচ্ছে। যেটার পিঠ ঠোকরাচ্ছে সেটা চোখ তুলে চুপ করে আরাম অনুভব করছে। কিন্তু মেয়েটা সেখানে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই হাঁস দুটো ভয় পেয়ে গাক গাক শব্দ তুলে ঝাঁপিয়ে পড়ল। এই, এই মেয়ে! আমি চিৎকার করে উঠলাম। তারপর ছুটে জলের ধারে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এত জোরে আমি চেঁচিয়ে উঠেছিলাম যে চমকে উঠে ও ঘুরে তাকিয়েছিল। আমি দু চোখ পাকিয়ে ওর মুখের দিকে তাকাতে ও যেন আর একটু ঘাবড়ে গেল। ধমক দেবার সমুচিত শিক্ষা দেবার একটা সুযোগ পেয়েছি ভেবে উল্লাসে উত্তেজনায় আমার বুকের ভেতর তখন নাচানাচি শুরু হয়েছে, এবং ও ভয় পেয়েছে দেখে আমার সাহস চতুর্গুণ বেড়ে গেল। দুর্বলের ওপর সবল চিরকাল অত্যাচার করেছে। কিন্তু যদি তখনও মুখিয়ে উঠত, কি লম্বা পালকের চোখ দুটো দিয়ে মাটি না দেখে কটমট করে আমার চোখের দিকে তাকাতো, অমনি খপ করে আমি ওর হাত ধরে দেখতে পারতাম না। দামি চামড়ায় মোড়া আদুরে নরম মাংস যত জোরে চেপে ধরা যায় আমি তাই ধরলাম। ভাবছি এবারও থর থর করে কাঁপবে, কি ভয়ে কেঁদেই ফেলবে হয়তো। কিন্তু তা করছে না দেখে আমি চড়া গলায় বললাম, হাঁস দুটোকে তাড়ালে কেন?
জানো, লাট্টুদের হাঁস, আর লাট্টু আমার বন্ধু। অবাক হয়ে গেলাম ওর চেহারা দেখে। পাতলা ঠোঁট দুটো বেঁকিয়ে হাসছে, আর নাকের ডগাটা কুঁচকোতে আরম্ভ করেছে। কি বলবো, কি বলা যায় এ মেয়েকে! এত সাহস! চিন্তা করছি এবং এরপর আমার কি করবার আছে তাই ভাবছি। আমার ভাবনা শেষ হতে না দিয়েই ও বলল, হাঁস তাড়িয়েছি বলে তুমি রাগারাগি করছো? হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে বললাম, লাট্টুদের হাঁস। ও মাথা নাড়ল, কানের মতো বেনির প্যাঁচ দুটো নড়ে উঠল, লম্বা পালক ঘেরা চোখ দুটো ঘুরিয়ে আর একবার জলের হাঁস দুটো দেখল, তারপর আমার মুখের দিকে তাকালো। হুম, আমার সাথে ভাব করতে পারোনি বলেই তুমি রাগ করছো। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। আমার হাতের মুঠো শিথিল হয়ে গেছে টের পেয়ে ও ফস করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে। মাথার ভিতর যেন আগুন জ্বলে উঠল, চোখে অন্ধকার দেখছিলাম। কথাটাও বলে শেষ করার সঙ্গে সঙ্গেই আমি বললাম, হ্যাঁ, তা তো তুমি বুঝতেই পেরেছ, এতক্ষণ বোঝনি বলেই তো রাগ হচ্ছিল। আবার ও ঘাড় নেড়ে নাক কুঁচকলো, তারপর আকাশের দিকে, জাম গাছের দিকে থুতনিটা তুলে ধরল। বিশ্বাস করি না। তাহলে কি এত দেরি করতে? আমাকে গাছতলায় এসে দাঁড়াতে দেখি তুমি গিয়ে গাছে উঠতে। কি করে চড়বো? গলায় ঝাঁঝ ফুটিয়ে বললাম, কাঁটায় লতায় ভর্তি, দেখছো না? এ গাছে কেউ উঠতে পারে না। কিন্তু কাল তো ও কাঁটার ওপর দিয়েই গাছে উঠেছিল, মুখটা কতখানি চিড়ে গিয়েছিল, তা হলেও এই এত বড় একটা ছড়া আমার জন্য পেরে এনেছিল। ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে দেখলাম। একটু পরে ঢোক গিলে বললাম, কে কে তোমাকে জাম পেরে দিয়েছিল? কথার উত্তর দিল না। চোখ দুটো নামিয়ে ঘাসের জঙ্গল পার হয়ে আস্তে আস্তে সরে যাচ্ছিল। দেখলাম, কিন্তু এক পা নড়বার শক্তি রইল না আমার। ফর্সা সুন্দর পা দুটো উঠছে পড়ছে, বেনিটা কাঁপছে, ফ্রকটা নড়ছে। বেশ একটু দূরে সরে গেছে ও। আমি বললাম, তুমি মিথ্যেবাদী, মিছে কথা বলে এখান থেকে কেটে পড়ছো। এবার এত জোরে ওর হাত চেপে ধরলাম যে মনে হচ্ছিল আমার আঙুলগুলো ওর নরম মাংসের মধ্যে ঢুকে পড়বে। যন্ত্রণায় ওই প্রথম উফ করে উঠল। শব্দটা আমার কানে এমন ভালো লাগলো, আর সঙ্গে সঙ্গেই আমার মাথা এত গরম হয়ে উঠল যে আমি আরো জোরে, শক্তিতে যতটা কুলোই, প্রায় দম বন্ধ করে ওর বাঁ হাতের কনুইয়ের কাছটা চেপে ধরলাম। কিন্তু তখন ও আর উহ করল না। দেখা গেল এবার শক্তি প্রয়োগ করতে আরম্ভ করেছে, হাতটা ছিনিয়ে নিতে চাইছে। না, কিছুতেই ছাড়ব না। বললাম, এই গাছে আজ পর্যন্ত কেউ উঠতে পারল না, আর তুমি বলছো কি না বাজে চাল দিতে শিখেছ না? আমায় অবাক করে দিয়ে ও খুব করে হাসল আর বলল, বেশ তো, তাহলে তুমি ওঠো। হ্যাঁ, আমি মিছে কথা বলেছিলাম। তুমি না হয় চেষ্টা করে দেখো আমায় কিছু কালো জাম পেরে দিতে পারো কিনা। হাত ছেড়ে দিলাম। বেশ একটু ধস্তাধস্তি হয়েছে বলে ও হাঁপাচ্ছিল, আমিও হাঁপাচ্ছিলাম। তুমি তুমি কোথায় থাকো? ওইদিকে, ওই বাড়িটাতে। আঙুল দিয়ে মাঠের ওধারে একটা সাদা বাড়ি দেখালো ও। অন্য সব বাড়ির থেকে ওই বাড়িটা একটু আলাদা। আশেপাশে কিছু পুরো জমি নিয়ে কেমন যেন একলাই দাঁড়িয়ে আছে। তাছাড়া বাড়িটা চিরকালই চুপচাপ। আমি মাথা নাড়লাম। হুম, ও বাড়িতে কোনো মেয়ে আছে বলে তো জানা নেই, আমরা তো রোজ দেখে আসছি। ও মাথা নাড়ল। হুম, আমি ওখানে থাকি না, সামারের ছুটি তাই দিদির কাছে এসেছি। কদিন থাকবে? আজ সকালে এসেছি, বিকেলে সম্ভবত চলে যাব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম।
একদিনের জন্য বেড়াতে আসা? ঠোঁট বেঁকিয়ে বললাম, আবার কোথায় ফিরে যাওয়া হচ্ছে শুনি? কেষ্টনগর। ও, কেষ্টনগরের পুতুল! ঠাট্টার সুরে বললাম বটে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয় পুতুলের চোখের মণি দুটো কি এমন ঝকমক করে? চোখের পালক হাওয়ায় কাঁপে। থুতনির নিচে গলার কাছে একটা ছোট্ট নীল শিরা ধুকধুক করছে। এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে থেকে বললাম, আর নাম কি? ও ঘাড় নাড়ল। হুম, বলবো না। কেন? এমনি। আবার আমার মাথা গরম হয়ে উঠতে লাগলো, কেননা আবার ও হাঁটু ধুলো পরনের ময়লা হাফ প্যান্টের দিকে তাকিয়ে তাকিয়ে নাক কুচকোতে আরম্ভ করেছে, ঠোঁট কামড়াচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? হাতটা আর একবার চেপে ধরবো কিনা ভাবতে ভাবতেই প্রশ্ন করলাম। ক্লাস 8। আর আমি 9-এ পড়ি। গম্ভীর হয়ে বললাম, তা নাম বলতে দোষটা কি? ও মাথা নাড়ল। আগে তুমি গাছে উঠতে পারো কিনা দেখি, তারপর তো নাম। আগে আমায় জাম পেরে দাও, তবে তো বুঝবো। বটে, কেষ্টনগরের মেয়ে এসেছে টালিগঞ্জের ছেলের সঙ্গে চাল মারতে। খপ করে হাতটা ধরে ফেললাম। বোধ করি সেই আগে থেকে তৈরি হয়েছিল। ধরার সঙ্গে সঙ্গেই হাতটা ফস করে ছিনিয়ে নিয়ে ও ছুটতে আরম্ভ করলো। ভুল করলো সেখানেই। ডান দিকে গেলে মাঠে চলে যেতে পারত, ছুটলো বাঁ দিকে। অর্থাৎ একটু যেতেই সামনে দিঘি। লাট্টুদের দিঘিটা যে চৌকোন না, চাঁদের মতো, কাস্তের মতো ওদিক থেকে বেঁকে এদিকে চলে এসেছে, ওর বোধহয় জানা ছিল না। মনে মনে খুশি হয়ে আমি ওর পিছনে ছুটলাম। আর একটু ভুল করলো। ঘন কাশের জঙ্গলে ঢাকা ঢালু পাড়টাকে শক্ত সমান জমি ভেবে চোখ বুজে ও পা বাড়াতে গিয়ে পড়বি তো পর একেবারে দিঘির জলে। ঝুপ করে একটা শব্দ হলো। ততক্ষণে রাজহাঁস দুটো ভাসতে ভাসতে এখান অবধি চলে এসেছিল। জল নড়ে চড়ে উঠতেই ভয় পেয়ে হাঁস দুটো গাক গাক আওয়াজ তুলে আবার দূরে সরে গেল। আমার ভয় হচ্ছিল, যদি এদিকটায় বড় গর্ত টর্ত থাকে তবে ও ডুবে যাবে। হয়তো সাঁতারও জানে না, কাজেই দুশ্চিন্তা দূর হলো জলের মধ্যে ও দাঁড়াতে পারল দেখে। ছিটকে পড়ার দরুন গলা বুক ভিজে গেছে। তখন কোমর সমান জলে ও স্থির হয়ে দাঁড়িয়ে। ছুটে গিয়ে হাত বাড়িয়ে দিলাম। আমার হাত ধরে ও পাড়ে উঠল। পাতলা শার্টিন জলে ভিজে একাকার, কিন্তু জল ছেড়ে তীরে ওঠা মাত্রই ওর দিকে তাকিয়ে আমার মনে হলো ও বড়। এই মাত্রই যেন বড় হয়ে গেল, যেন অন্তত 10 বছর বয়স এগিয়ে গেছে ওর। ওর কাছে যেন আমি ছোট, ছোট হয়ে গেছি ওর সামনে। যেন আমি আর ওর দিকে তাকাতে পারছি না, অথবা তাকাতে গিয়ে চোখ অন্যদিকে সরাতে পারছি না। কপালটা এবার ঘেমে উঠল। কি বলছো? কিসের কথা বলছো? যখন খেয়াল হলো ওর চোখের দিকে, আমার বিহ্বল বিস্মিত চোখ জোড়া তুলে ধরলাম। কি হয়েছে? ও আর কিছু বলছে না। হাতের আঙুল দিয়ে আমায় কি যেন দেখাতে চাইছে। ভীত আতঙ্কিত চাউনি। আঙুলটাও কাঁপছে। অন্য কোথাও না, অন্য কিছুও না, ও শরীরের দিকে। ওর সুন্দর সমর্থ আঁটোসাঁটো ফর্সা ঝকঝকে পায়ের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে আমায় কি দেখতে বলছে। ওর পায়ের দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম, যেন আরো বেশি আড়ষ্ট হয়ে গেলাম। কাঁচ কানাস্তারা অথবা অন্য কিছু ধারালো জিনিসে লেগে পাটা কেটেছে বুঝলাম। জলে ছিটকে পড়ার সময়ই এটা হয়েছে সেটাও বোঝা গেল। না, পায়ের দিকে চোখ পড়া মাত্রই আমি যে এতটা চমকে উঠলাম তা পায়ের ক্ষত দেখে নয়। একটুখানি কেটেছে, 1 ইঞ্চিরও কম হবে।
একটুখানি জায়গায় চামড়া ছড়ে গেছে বলেই মনে হলো। তা না, আমি স্তব্ধ আড়ষ্ট বিমূঢ় হয়ে গেলাম ওর রক্ত দেখে। রক্ত না, রক্তের আশ্চর্য কোমল সুন্দর নিবিড় রং দেখে। দামি চামড়া দেখে ঈর্ষা হয়েছিল, কিন্তু চামড়ার নিচের রক্ত দেখে মনটা অন্যরকম হয়ে গেল। মনে হলো এত সুন্দর রক্ত আমি কোথাও দেখিনি। মতিদের একদিন অন্তর বাড়িতে মুরগি কাটা হয়, ফিলকি দিয়ে রক্ত ছুটতে দেখেছি। আমার ছোট বোন একদিন ব্লেড দিয়ে পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটেছিল, সেই রক্তও দেখেছি। বল ক্রিকেট খেলতে খেলতে এটা ওটায় হোঁচট খেয়ে বাড়ি খেয়ে আমাদের হামেশাই নখ উল্টোচ্ছে, কোনোই হাঁটু ছড়ে যাচ্ছে, আঙুল কাটছে। কিন্তু নিবিড় কোমল রক্তের রং আমাকে মুগ্ধ করল। আর হ্যাঁ, ওইটুকুন সময়ের মধ্যে আমি চিন্তা করতে পারলাম ওই রক্তের স্বাদ অন্য রক্তের মতো নয়। এটা নোনতা নয়, কেন জানি মনে হতে লাগলো নিশ্চয়ই মিষ্টি হবে, দামি দুর্লভ কোনো ফলের রসের মতোই মধুর। আপনা থেকেই গলাটা নরম হয়ে গেল। আদর করে বললাম, এসো বেঁধে দিচ্ছি, না হলে। কি দিয়ে বাঁধবে? ব্যান্ডেজ করার তো নেই কিছু। ক্ষীণ গলায় ও বলল, আমার সঙ্গে রুমাল আছে। প্যান্টের পকেট থেকে রুমাল বার করলাম। জাম বেঁধে নেব বলে মেজদার রুমাল চুরি করে এনেছিলাম, তাই রুমালটা ফর্সায় ছিল। কথা বলল না ও আর। আমার কথা শুনে শুধু ঘাড়টা কাত করল। এই জন্যই আরো ভালো লাগলো। হাত ধরে দিঘির ঢালু থেকে ওকে প্রথমে উপরে তুলে আনলাম। এইখানে বসো। আঙুল দিয়ে নরম ঘাস দেখিয়ে দিলাম। আমিও পা ছড়িয়ে বসলাম। পকেট থেকে রুমাল বার করে সেটাকে দু টুকরো করে ছিঁড়ে ব্যান্ডেজ তৈরি করতে লেগে গেলাম। কেমন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত করছে, ও বলল। আমি ওর গায়ে ভিজে জামার দিকে তাকালাম। খুলে ফেলবে ওটা? বলেই হঠাৎ চুপ করে গেলাম। মাটির দিকে চোখ রেখে ও মাথা নাড়ল, কিন্তু সেই সঙ্গে ওর কান দুটো এমন লাল হয়ে উঠল যে আমি ভয়ঙ্কর বিব্রত বোধ করতে লাগলাম। আবার শরীরের সুস্পষ্ট গোলাপি নিটোল রেখাগুলোর দিকে চোখ পড়তে লাগলো আমার। আমি অসহায় বোধ করতে লাগলাম। নিজেকে ওর চেয়ে অনেক বেশি ছোট ও কিঞ্চিৎকর মনে হতে লাগলো। ভাগ্যিস ওর পা কেটে গিয়েছিল, সেইটাই আমার মনের অবস্থার ভারসাম্য করল। না হলে ওকে আদর দেখাবার কিংবা করুণা করার সাধ্য ছিল কি সেই মুহূর্তে? বললাম, দরকার নেই জামা খুলে, পাটা দাও। ও পা বাড়িয়ে দিল। এমনি সুবিধা হবে না, এখানে আমার কোলের ওপর রাখো, কিছু ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। একটু পিছনের দিকে হেলে ঘাসের ওপর দু হাতের ভর রেখে কাটা পাটা ও আমার নোংরা উড়ুর ওপর তুলে দিল। সত্যি বলতে কি, তখন আর ওকে না কুচকোতে দেখলাম না, বরং কেমন করুণ ক্লিষ্ট দেখাচ্ছিল। মুখখানা তাই আরো সুন্দর লাগছিল। বেনি খুলে গেছে, জলের ঝাপটা লেগে অথবা কাশের জঙ্গলের খসা খেয়ে চুলের এই অবস্থা হয়েছে বুঝতে কষ্ট হলো না। ব্যান্ডেজ করা হয়ে গেল, কিন্তু রুমালের টুকরো দুটোর মাথা একত্র করে বাঁধতে পারছি না। পায়ে জড়াতে গিয়ে সব শেষ হয়ে গেল। দাঁড়াও, এটা দিয়ে পারবে কিনা দেখো, বলে ও টান মেরে ভিজে চুলের ফিতেটাকে খুলে ফেলল। এবারও সোজা হয়ে বসল, আর পিছনের দিকে হেলে নেই। ওর নিঃশ্বাস আমার কপালে লাগছিল, চিবুকে লাগছিল, গরম মিষ্টি একটা গন্ধ। চুলের গন্ধ ফিতের গন্ধের চেয়েও ওর নিঃশ্বাসের গন্ধটা আরো ভালো লাগছিল। কি করছো, এখনো বাঁধতে পারলে না? বলল। আমি মুখ নিচু করে ফিতেটা ব্যান্ডেজের ওপর জড়িয়ে বাঁধছি, খুলছি, আবার জড়াচ্ছি, যেন তখনই বাঁধা শেষ করে দিতে আমার মোটেই ইচ্ছা করছিল না।
সুবিধে হচ্ছে না। বললাম, পাটা আর একটু ছড়িয়ে দাও। ও তাই করলো। এভাবে দুজনে কিছুক্ষণ বসে রইলাম। আরও বাধা শেষ করতে তাড়া দিচ্ছে না, যেন এভাবে চুপচাপ বসে থাকতে ওরও ভালো লাগছিল। বাতাসটা তখন বেশ জোরে বইছে, টুপটাপ করে পাকা জাম পড়ছে গাছতলায় শুনলাম। কিন্তু কি আশ্চর্য, দুজনের একজনেরও ইচ্ছে হচ্ছিল না উঠে গিয়ে জাম কুড়োয়। একবার ঘাড় তুলে ও এদিক ওদিক তাকালো, আমিও তাকালাম। তারপর ঘাড় গুজে আবার পায়ের ব্যান্ডেজের দিকে মনোযোগ দিই। একসময় দুহাতে জড়িয়ে পাটা উড়ুর ওপর থেকে আমার বুকের কাছে তুলে ধরলাম। আর এমন সময় ও খিলখিল করে হেসে উঠল। ও হাসলো বলেই আমি ঘাবড়ে গেলাম। পাটা আবার নিচে নামিয়ে রাখলাম। যদি না হাসতো, যদি মুখখানা তেমনি করুণ বিষণ্ণ করে রাখতো, তবে বুঝি পাটা আমি আমার ঠোঁটের কাছেই তুলে নিতাম। যেন হেসে ভালোই করেছে তখন মনে হলো। আর সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ বাঁধা শেষ করে আমি পাটা কোল থেকে নামিয়ে দিলাম। ও উঠে দাঁড়ালো, আমিও। বললাম, এখন হেঁটে দেখো লাগছে কিনা। ও একটু হাঁটলো। না, লাগছে না। তা এখন কি বাড়ি চলে যাবে? ও ঘাড় নাড়ল। বেশ, তবে তাই যাও। বললাম, আস্তে আস্তে হেঁটে চলে যাও। চলে যাচ্ছিল, হঠাৎ ও আবার দাঁড়ালো। কি? বিচ্ছিরি লাগছে, কিরকম খারাপ দেখাচ্ছে পটি বাঁধা পা। এবার নিজের পায়ের দিকে চোখ রেখে ও নাক কুঁচকলো। তাতে কি? ব্যস্ত হয়ে বললাম, ওটা খুলো না, খুললে রক্ত বেরোবে। হুম, আর বেরোবে না। মাথা নাড়ল। যা বেরোবার বেরিয়ে গেছে, বাকিটুকু তোমার রুমালেই শুষে নিয়েছে, একটুখানি তো কেটেছে। বললাম, বেশ, তবে খুলে ফেলো। আমি খুলে দেব? হুম, আমি পারবো। ফিতের বাঁধন খুলে দিল। রুমালের ফালি দুটো খসে ঘাসের ওপর পড়ল। ফিতেটাকেও হাতের মুঠোর মধ্যে রাখল। আর নেই, এক ফোঁটাও রক্ত বেরোচ্ছে না। না, নেই। নুইয়ে আমিও দেখলাম, শুধু একটুখানি লাল আঁচড়। বললাম, ও কিছু হবে না, শুকিয়ে যাবে। চলি তাহলে। যাও। ও আস্তে আস্তে হেঁটে চলে গেল। দিঘি পাড়ের উঁচু শক্ত জমি পার হয়ে মাঠে নেমে গেল। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম। তারপর একসময় ওকে দেখা গেল না। সেই চুপচাপ সাদা বাড়িটার ভিতর অদৃশ্য হলো। আমি কতক্ষণ জামগাছতলায় চুপ করে বসেছিলাম খেয়ালই নেই। যখন খেয়াল হলো, ওপরের দিকে তাকিয়ে দেখি আকাশে আর মেঘ নেই। যেমন মেঘ, তেমনি ওদিকে সূর্যও ডুবুডুবু। কেবল সেখানটায় একদলা মেঘ জমে আছে। নিচের দিকটা আবিরের মতো লাল হয়ে গেছে, যেন তখনও সামান্য বেলা আছে টের পেয়ে এক ঝাঁক পাখি জাম গাছটায় এসে আবার কিচিরমিচির শুরু করেছে। টুপটাপ জাম পড়ছে দেখতে পেলাম, কিন্তু উঠোবার আর ইচ্ছা নেই। হঠাৎ পায়ের কাছে ঘাসের ওপর চোখ পড়ল। রুমালের টুকরো দুটো পড়ে আছে। রক্তের রং আর চেনা যায় না, শুকিয়ে কেমন কালচে হয়ে আছে। আর কোথা থেকে এতগুলো মাছি এসে জুটেছে ওটার উপর। কেমন তীর তীর করে উঠল বুকের ভেতরটা, কেমন যেন কান্না পাচ্ছিল। হাত বাড়িয়ে রুমালের টুকরো দুটো এনে চোখের সামনে তুলে ধরে নাড়াচাড়া করছি, আর যেন একটা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছি। আমার মাথার কাছে, নাকের কাছে মাছিগুলো বন বন করে ক্রমাগত ঘুরছিল। তখন কিন্তু কেন জানি না, সেই কালো রঙের সুন্দর শরীরের জোট বাঁধা ফড়িং দুটোকে সেখানে আর দেখতে পাইনি। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই
আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।